ভিতরে ঢুকে দেখি জায়েদ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্রনায়িকাই খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাই। নমরুদ যতদিন থেকে থাকতো পৃথিবীতে, নমরুদের উপরে হলো জায়েদ খান। কত বড় বাটপার, সে কি না পারে, সে এমন কিছু পারে না যে দুনিয়াতে নাই। জায়েদ, আমাকে তুমি হেল্প করো, আমি স্যারের সাথে একটু বসতে চাই, এটা তোমরা একটু ব্যবস্থা করে দাও শিল্পী সমিতির হয়ে। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে সমালোচিত শিল্পী হলেন জায়েদ খান। এক কথায় বলতে গেলে তাকে এখন হিংস্র বাঘ হিসেবেই দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ সদস্য। চলচ্চিত্রে পা রাখার পর থেকে বিনোদনের চেয়ে অধিক বেশি ভোগান্তি সৃষ্টি করেছেন জায়েদ খান, এটাই বলেন সবাই। নমরুদ যতদিন থেকে থাকতো পৃথিবীতে, নমরুদের উপরে হলো জায়েদ খান। জায়েদের কুকর্মের ইতিহাস নাকি বলে শেষ করা যাবে না, যার মধ্যে কয়েকটি বিষয়ের জন্য বেশ সমালোচিত এই নায়ক। আরেক উঠতি নায়িকা সিলভিকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন জায়েদ, এমনকি তার কারণেই মানসিক অসুস্থ হয়ে মারা যান সিলভি। সিলভি নামে যে নায়িকা, তারে জায়েদ খান কক্সবাজারে তার রুমের থেকে ইয়াবা দিয়া ধরে দিছে। কারণটা হইলো তারে ওই যেই ব্যবসাটার কথা বললাম, সেই ব্যবসার জন্য তারে রাজি করাইতে পারে না। জায়েদ খান নতুন নারী মডেলদের ক্ষমতাশীল ব্যক্তিদের কাছে পাঠাতেন, যেখান থেকে তিনি পেতেন মোটা অঙ্কের টাকা। তার হিংস্র আচরণের কারণে গুটি কয়েক শিল্পী মুখ খুললেও অনেকেই তা ভয়ে প্রকাশ করেনি। জায়েদ খান মেয়ে লোক সাপ্লাই দেয়, সেই লাইনটা পাইছে মোটামুটি মনে করেন ম্যাজিক ভিডিওর থেকে। সে তখন আগে প্রথম ম্যাজিক ভিডিও করতো ওইখান থেকে, তারপরে সমিতিতে আসার পরে তার ব্যবসাটা আরো অনেক উপরে উঠে গেছে, অনেক হাই লেভেলে উঠে গেছে। চিত্রনায়িকা পপির চলচ্চিত্র ক্যারিয়ার নষ্ট করেছেন, এমনকি তাকে হত্যারও হুমকি দেন জায়েদ খান, যা প্রকাশ্যে লাইভে এসে জানান এই নায়িকা। বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি সায় দেইনি। শিল্পী সমিতির 184 জন সদস্যকে বাতিল করে জায়েদ ছিলেন তীব্র চাপের মুখে। এবার তো তারকা দম্পতি মৌসুমী ও সানি সংসার নষ্টের মূল নায়ক হয়ে দাঁড়ালেন এই জায়েদ খান। তোর স্বামীর চেয়ে তোর দেবর অনেক বড় না? এই মহিলা, তুমি কি চলচ্চিত্রের শিল্পী? তুমি চলচ্চিত্রে কোনো সম্মান দিচ্ছ, আমাদের সম্মান রাখছ? তুমি তোমার স্বামীকে না চিনে তুমি তোমার দেবরের লোকে তুমি ভালোবাসা করো না? এমন তোপের মুখে জায়েদ খান আর চলচ্চিত্রে থাকতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই আমি ভিতরে ঢুকে দেখি জায়েদ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্রনায়িকাই খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাই। প্রথমে আমি একদিন দুপুরবেলা হঠাৎ শিল্পী সমিতির 3টা গেট, একটা গেটে সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, আমি ওই গেট দিয়ে ঢুকি, ওইখানে পানি টানি খায় শিল্পীরা। ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই আমি ভিতরে ঢুকে দেখি জায়েদ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্রনায়িকাই খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাওয়ার পরে আমি জায়েদ খানকে বলি যে ভাই এই কাজটা ঠিক করেন নাই, এটা সমিতি, আপনি সেক্রেটারি, আপনার অলওয়েজ ক্ষমতা, আপনি কিন্তু এই কাজটা ঠিক করেন নাই। তখন সে আমার প্রতি উত্তরে 2-3টা কথা বলার পরে আমি বাইরে যাই। এই ব্যাপারটা আমি মনে রাখি নাই। কিছুদিন পরে আমি শুটিংয়ে চলে যাই। তাই শুটিংয়ে যাই, ওইখানে আমি 15 দিন একটি ছবির মেন ভিলেনে কাজ করি। ছবির নাম মন বুঝে না, ছবির ডাইরেক্টর হলো বাবুল রাজা। আমি 15 দিন পরে ঢাকাতে আসার পরে ওই ডাইরেক্টর আমাকে আবার ফোন দেয় যে ভাই আপনার সাথে একটা মিটিং আছে, কোরবানির ঈদের 10 দিন পরে আমরা আউটডোরে যাব, আপনাকে আমরা নিচেই আপনি একটু এফডিসি আসেন। পরে আমি এফডিসি আসি, আইসা আমি ক্যান্টিনে বসি, ওনার সাথে একটা মিটিং করার পরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি রেস্ট নিয়ে গোসল টোসল করে একটু শুই। 9টার দিকে আমার ফ্যামিলি সহ আমি খাইতে বসি। এর ভিতরে জায়েদ খান একটা ফোন দেয় যে আপনি এফডিসি আসছিলেন? আমি বলছি হ্যাঁ আসছিলাম। কী কারণে আসছেন? আমার একটা মিটিং ছিল। আপনি কালকে থেকে আর এফডিসি আসবেন না। কারণ ওই কথা যে সে মনে রাখছে আগের ঘটনা, এটা আমি বুঝি নাই। আমাকে কেন আসবো না? কয় আপনার করোনা হয়েছে। আরে ভাই আমার করোনা হয়েছে আমি জানি না, তো আপনি জানেন কিভাবে যে হ্যাঁ আমি বলছি আপনার করোনা হয়েছে, আপনি এফডিসির গেটে আসবেন না? তার সাথে আমার ফোনে একটা তর্ক বিতর্ক হয়। এটা আমার ফ্যামিলি ওইখানে উপস্থিত ছিল, পুরো ফ্যামিলি বললে, আমার ছেলে বলে যে বাবা তোমার করোনা হয়েছে, তুমি আমাদেরকে বলো না। আমার ওয়াইফ বলে তোমার করোনা হয়েছে, তুমি বলো না। আমি কই মিথ্যা কথা এটা। ভাই এফডিসি নিশ্চয়ই তোমাদেরকে পাইছে, যেহেতু এফডিসি যাও। তারা এফডিসি সম্বন্ধে কিছু জানে না যে ওইখানে তোমার করোনা ধরা পড়ছে। এই ব্যাপারটা বিশাল আকারে বাসা ধারণ করে। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দেয়। এক সময় আমার ফ্যামিলি বাড়িতে চলে যায়, সবাই আমার থেকে চলে যায়। চলে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। খারাপ হলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরে পরের দিন ওই স্ট্যাটাসটা খুব ভাইরাল হয়ে যায়। পরের দিন জায়েদ খান জরুরি মিটিং ডাকে আমার সদস্যপদ স্থগিত করে দেয়।
সদস্যপদ বাদ দেওয়া যায়। বাদ দেওয়ার পরে আমি তো বুঝি নাই, বাদ দেওয়ার পরে আমি আমার যারা বড় ভাই আছে, আমি দীর্ঘদিন ফিল্মে অভিনয় করি, আমি পরে 200 ছবি আমার রিলিজ হয়েছে, আমি অনেক ছবিতে মেন ভিলেন করছি। আমার যারা বড় ভাইরা আছে আমি তাদের কাছে যাই, যাওয়ার পরে তারা আমার একটা ডিসিশন দেয় যে তুমি একটু ডিআইজি সাহেবের লগে দেখা করো। আমি ডিআইজি হাবিবুর রহমান সাহেবের কাছে যাই, উনি আমাকে একটা শিডিউল দেয় 12টা বাজে। আমি ওনার সাথে দেখা করে আমি সম্পূর্ণ ঘটনা বলি, বলার পরে উনি মন দিয়ে শুনে উনি জায়েদ খানকে ফোন দেয়। তা জায়েদ খানকে ফোন দেয় যে তোমার একজন শিল্পী আমার কাছে আসছে, তুমি তার সদস্যপদ বাতিল করছো, এটা কিভাবে কি করা যায় তুমি একটু করো। তখন জায়েদ খান বলে যে এটা আমার হাতে না, এটা ফারুক সাহেব, আলমগীর সাহেব, সোহেল রানা সাহেব, কাঞ্চন সাহেব, ওনারা আমাদের উপদেষ্টা, ওনাদের ডিসিশনে ওনাকে বাদ দেওয়া হয়েছে। তখন আমি আরও বিপদে পড়ে যাই। পরে আমি ডিবিএসি বায়েজিৎ ভাইয়ের কাছে যাই, উনিও আমার কথা সব শোনার পরে উনিও জায়েদ খানকে ফোন দেয় যে ভাই এই ব্যাপারটা একটু করেন, আপনার যেহেতু সেক্রেটারি, আপনি সবারে বললে শুনবো। ওনার কথা উনি শোনে না শোনার পরে আমি বিশাল বিপদে পড়ে যাই। ওই দিনে আমি গেটে আসি, গেটে আইসা শুনি আমার গেটে ঢোকা নিষেধ। কী হয়েছে? আপনার নামে কেস করা হয়েছে, আপনার পুলিশে ডাকে খোঁজে। পরে আমি জানতে পারি যে আমার জন্য 3-4 দিন পুলিশ বসা রাখছে আমার ধরার জন্য। আমার অপরাধ কি? আমি হিরোইন বেশি, গাঞ্জা বেশি, মদ বেশি, ইয়াবা বেশি, এটা হলো আমার অপরাধ। তারপরে আমি আর কোনো দিশামিশার পাই না যে আমি আজকে 30 বছর চলচ্চিত্রে অভিনয় করি, আমি এত ছবির আর্টিস্ট, আমার সবাই চিনে। আমার মনে হয় না যে আমি কোনো ডাইরেক্টরের ছবি না করছি। এখন আমার 5-7টা ছবি শেষ। পরে আমি দিশামিশা না পেয়ে আমি প্রযোজক সমিতির কাছে আসি। পরিচালক, প্রযোজক, কাহিনীকার, আরো অনেক কিছু, দেলোয়ার জাহান ঝন্টু আমার নাম। আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের চলচ্চিত্রে একজনের নাম জায়েদ খান। এমন এক হিরো, সে তাকে ভালো করে চিনি না। আমি দেলোয়ার জাহান ঝন্টু সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে, ভালো করে চিনি না। দেখা হলে যদি বলে যে আমি জায়েদ খান, তখন চিনি। ও তোমাকে চিনে রেখে দাঁড়াও, তোমার দাঁত উঁচা, দাঁতগুলি লম্বা, দেখতে ভিলেনের মতো না, হিরোর মতো না, এই জন্য তোমাকে আমি পরিচয়, তোমার দাঁতটা দিয়ে আমি তোমার পরিচয় আমি নিজে। আমি দেলোয়ার জাহান ঝন্টু থাকতে জায়েদ খান চলচ্চিত্র অভিনয় করতে পারবে না। আমি দেখে নেব কি করে সবগুলো পরিচালক আমাকে সম্মান করে, কারণ আমি এখন সবার থেকে সিনিয়র 1-2 জন ছাড়া। এরা ভালো ভালো শিল্পী এই জগৎ থেকে চলে যাচ্ছে। আলমগীর ভাই রাগ করে এফডিসিতে আসে না, তারা ভালো ভালো শিল্পীগুলো এই চিত্র জগৎ থেকে সরে চলে যাচ্ছে। উনি একটা ভালো ছবি বানাতে পারে না, কাকে দিয়ে কি ছবি বানায় এগুলো কোনো ইয়ে নাই। আমাদের হিরো আলমের যে যোগ্যতা আছে, জায়েদ খানের এই যোগ্যতা বলছে কোনো পাবলিক বাইরে খারাইতে পারবো না, যদি বেশি বিরক্ত করে লাঠি চার্জ করতে বলা হয়েছে, সেটা জায়েদ খানে করছে। আপনার সামনে বলছে, পুলিশ আমরা, আমি জিজ্ঞেস করছি কেন ধাক্কা দেন, ভাই ভিতর থেকে চাপ দিচ্ছে, ভিতরে জায়েদ খান স্যার এই কাজ কেউ করে না। আমি পরিচালক, প্রযোজক, কাহিনীকার, আরো অনেক কিছু, দেলোয়ার জাহান ঝন্টু আমার নাম। আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের চলচ্চিত্রে একজনের নাম জায়েদ খান। এমন এক হিরো, সে তাকে ভালো করে চিনি না। আমি দেলোয়ার জাহান ঝন্টু সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে, ভালো করে চিনি না। দেখা হলে যদি বলে যে আমি জায়েদ খান, তখন চিনি। ও তোমাকে চিনে রেখে দাঁড়াও, তোমার দাঁত উঁচা, দাঁতগুলি লম্বা, দেখতে ভিলেনের মতো না, হিরোর মতো না, এই জন্য তোমাকে আমি পরিচয়, তোমার দাঁতটা দিয়ে আমি তোমার পরিচয় আমি নিজে রেখে দিয়েছি। মানুষ তাকে সেই সম্মান দেয় না, তাকে অসম্মান করা হলো কেন? জানতে চাই হিরো আলমকে কেন ঢুকতে দেওয়া হলো না? চল
এর আগে একবার গত নির্বাচনের মধ্যে এখানে আসছিল, তো ওনাকে আমাদের জাহিদ ভাই ইঙ্গিতে কথা বলেছিল যে ওনার মতনই এখানে হয় না। তো এর মধ্যে এবার আসছে আমাদের কাঞ্চন ভাই আর আমাদের নিপুণ আবার সাথে ওনার দুইজনের দাঁড়িয়েছে একসাথে নির্বাচিত ইলেকশনে দাঁড়িয়েছে। তো আশা করি আমাদের মতন হিরো আলম ভাই এখানে আসছে আজকে ভোট দেওয়ার জন্য। তে আমাদের মধ্যে আরও অনেকেই দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়েছে আমাদের রিয়াজ ভাই, আরও কাঞ্চন ভাই, নিপুণ ভাই, ওনার মাঝে উনি আজকে যে ভোট দিতে আসছেন। এখানে হিরো আলম ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি, এখানে হিরো আলম ভাইয়ের জনপ্রিয় অনেক বেশি, তার মতন এরকম আর কারো নেই। ওনার যে জনপ্রিয়তা সেটা আজকে এখানে যারা আসছে তাই দেখতে পাচ্ছে, যারা আমি নিজে আসছি আমি বুঝতে পারছি। এখানে অনেকেই আসছে আজকে আমরা এখানে হিরো আলম ভাই তো দেখতে অনেক সুন্দর না, কিন্তু ওনার অভিনয়টা এত ভালো যে সেটা বাংলার মানুষ পাগল হয়ে গেছে। যদি কেউ ভালো একবার দেখে আবার দেখতে যা, কিন্তু আজকে এরকম দুর্ভাগ্য কজনের হয়। আজকে হিরো আলম ভাই দেখতে বেশি সুন্দর না, কিন্তু তবু আজকে ওনাকে মানুষ কেন এত দেখতে আসে আর কেন এত ভালোবাসে? আজকে ওনার কি এমন কিছু ওনার ভিতরে আমি দেখতে পাচ্ছি, ওনার কিছুই তো নেই, তারপরেও আজকে কেন এত জনপ্রিয়তা? আজকে রাস্তার মধ্যে বের হয়েছে, লাখ লাখ মানুষ তাকে ভিড় করে ফেলেছে। ওনাকে মনে হচ্ছে যাকে ওনারা কি করবে, ওনাকে কুলো করে নিয়ে যাবে নাকি? ওনাকে এত ভালোবাসে মানুষ কেন? এখন কি বাংলাদেশের সুপারস্টার কি বলা যায়? আপনি বলুন। এটা সিস্টেম হচ্ছে আইন হয়েছে, পাস হয়েছে, আগে তো 50 বছর এরকম হয় না, এবার হয়েছে। এটা জবাব পাবে আমাদের চলচ্চিত্রের লোকরা, এটা জবাব দেব। কিভাবে দিবেন? ওরা কোনোদিন চলচ্চিত্র নির্মাণ করতে পারবে না। বাইরের লোকজন পাবলিক আর্টিস্টের একটা নির্বাচন, এই জন্য বাইরের মানুষ ওদেরকে গেটে দেখার জন্য ভিড় করে দাঁড়াইছে। এই সময় দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করে, এই নির্বাচনে কি না? কোনো প্রশ্নবিদ্ধ নাই, নির্বাচনে অনেক আলোচনা হয়, ওটা কোনো ব্যাপার না। স্যার আপনি কি ঢুকতে পারছেন ভিতরে? ঢোকার নিয়ম নাই নির্বাচন, ওরা পুলিশ থেকে ওরা অর্ডার করছে যে ডিস্টার্ব হবে, আমরা যারা ভোটার আমরা ঢুকবো, আর কেউ ঢুকতে পারবে না। কিন্তু আমার 1 মিনিট প্রশ্ন নাই, আমার জানা মতে রাত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পারমিশন হয়েছিল যে পরিচালকরা ঢুকতে পারবে, যেই জন্য আমরা এসেছিলাম। আসলার পরে পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে বাধা দিচ্ছে, ওরা বলে আমরা কোনো অর্ডার পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এখন ইনফরমেশনটা রাতের ইনফরমেশনটা রং কিনা জানি না। এখন ওরা যেটা এখানে ঘেটে, এটা শিল্পী সমিতির ওরা যারা নির্বাচন করছে তারা পুলিশ প্রোটেকশন নিচ্ছে, এখানে অনেক ডিস্টার্ব হবে। আমার মনে হয় পুলিশ এখানে আসছে, এটা তো তাদের কোনো দোষ নাই, ওরা তো ওদের কাজ করবেই, যে জন্য আমরা ভিতরে যেতে পারি না, কারণ আমি তো ভোটার না, আমি তো পরিচালক। স্যার কোনো ভোটারের সাথে আপনার কথা হয়েছে কিনা? ভোটারের সাথে কালকে কথা হয়েছে, আজকে ভোটারও তো এসে ভিতরে চলে যাচ্ছে, কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে। স্যার ভোটাররা কি ভিতরে অবস্থান করতে পারছে না, ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে? না, ওটাও অবস্থান করতে পারবে। মন্টু ভাই, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনারা পরিচালক, প্রযোজক, এফডিসির মাতা, পিতা এবং মাতা, সেক্ষেত্রে সামান্য শিল্পী সমিতির নির্বাচনে আপনাদেরকে পরিচালকদের, প্রযোজকদের হেনস্থা করার কারণটা কি? আমি বলি, বাস্তব কথা হলো যে আমরা পরিচালকরা যে কোনো দুটো প্যানেলের একটা প্যানেলকে আমরা ম্যাক্সিমাম পরিচালকরা চাই যে এরা ভালো, এরা আসুক, এবং আমরা পরিচালকরা যদি ওরাদের শিল্পী ভোটারদেরকে যদি আমরা বলি যে অমুক আসলে তোমাদের সমিতির জন্য ভালো, অমুকে ভোট দাও, একটা গ্রুপ দুটা গ্রুপে একটা গ্রুপকে তো বলবো যে এ নেই, ওরা হয়তো মনে করছে পরিচালকরা যদি এখানে আসে এবং ওরা যদি শিল্পীদেরকে বলে, তাহলে পরিচালকদের কথা ওরা রেখে আমাদের কথা অনুযায়ী অনেকে ভোট দিয়ে দেবে। আমরা তো পরিচালক শিল্পীদের অভিভাবক। এই ভিডিওর মধ্যে আপনারা জানতেই পেরে গেছেন যে জায়েদ খান তিনি কেমন ধরনের মানুষ, এবং তিনি কিভাবে সমিতিতে যখন তিনি একেবারে প্রেসিডেন্ট পদে থাকেন, এবং তিনি কিভাবে সকল নায়ক নায়িকাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করেন, এমনকি তার কথা যে না শোনে তাকে তিনি বহিষ্কার করে দেন। শুধু তাই নয়, তিনি এমন খারাপ কাজে তিনি জড়িত থাকেন যেটা অনেকেই চলচ্চিত্র শিল্পীরা তারা এটা বলছেন যে তারা নিজের চোখে দেখেছেন। জায়েদ খানের কি এই কাজটি করা উচিত হয়েছে না, সে খুব বাড়াবাড়ি করছে? বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে জানিয়ে ভুলবেন না, যেহেতু জায়েদ খান যে ভুল করছে সেই ভুলের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।